বাজারের দক্ষিণ পাশে লাবিব গ্রুপের একটি প্রকল্প হাতে নিয়েছে, যে একটা মনোরম পরিবেশ সেখানে। আর সাথে নিয়ে আসছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এস রুহুল, যার একটি গান সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, কলিজাতে লাগে। এবং তার পরপরই ভাইরাল গান যদি বলি তাহলে তালা একটি গান গেয়েছে, এবং টুসিবার সাথেও এই তালা গানটি করেছে এস রুহুল। আমি এখন গানে গানে এস রুহুলের সাক্ষাৎকার এবং সঙ্গীত জীবন কিভাবে তার শুরু সে ব্যাপারে একটু জানবো। তা এস রুহুল, তোমার এর নামটা আসলো কিভাবে এবং সঙ্গীতে আসলে কিভাবে? কথার ফাঁকে ফাঁকে গান করবে এবং গীতিকারের নাম যদি মনে থাকে বলার চেষ্টা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে সঙ্গীত জীবনের ঘটনা শুরু থেকে আসলে অনেক বিভিন্ন ধরনের গল্প, ঘটনা এবং সঙ্গীতের প্রতি বা গানের প্রতি, সুরের প্রতি একটা ভালোবাসা, সেটা অবশ্য অনেক ছোট সময় থেকেই। আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করতাম তখন থেকেই আমার ভিতরে ভিতরে একটু গুনগুনিয়ে গান গাইতাম। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতাম। তারপরে আস্তে আস্তে যখন আরও বড় হই, আস্তে আস্তে তো হাই স্কুলে যখন পড়ি তখনও বিভিন্ন অনুষ্ঠানে গান করতাম। কোথাও অনুষ্ঠান হইলে সেখানে যাইতাম বা বিভিন্ন ধরনের পুরস্কারও পাইতাম। তো ফ্যামিলির মানুষজন, আমার আম্মা, আমার ফ্যামিলির যারা সংশ্লিষ্ট আছে, আমার দাদা, আমার আব্বা, সবাই মোটামুটি আমার গান খুব পছন্দ করতো এবং বিভিন্ন অনুষ্ঠানে এই প্রাইজ পাইতাম গান গেয়ে। সেই ক্ষেত্রে একটা নিজের থেকে একটা মনোবল বাড়তো। এরপর থেকে আস্তে আস্তে গান গাওয়া শুরু। পরবর্তীতে আমি এসএসসি পাস করার পরে যখন কলেজে ভর্তি হই, এরপর থেকেই আসলে ঢাকার দিকে যাওয়া, গান নিয়ে দৌড়াদৌড়ি পারা। গল্পটা আরো বলবো, আরো অনেক লম্বা। যদি বলি যে কার গান শুনে এই গান গাওয়ার অনুপ্রেরণা বা উৎসাহ জেগেছিল বা জাগিয়েছিল? আসলে ব্যক্তিগতভাবে কারোর গান ওইভাবে না, আসলে অনেক গানই শুনতাম আমি। বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পীদের গান শুনে শুনে আসলে গানের প্রতি, সুরের প্রতি একটা টান, ভালোবাসা সৃষ্টি হয়। তার পরবর্তীতে গান করি, বিভিন্ন জায়গায় গান গাচ্ছি বা কোথাও অনুষ্ঠান হলে ওইখানে যাইতাম, তারা কিভাবে গায়। বিভিন্ন বড় বড় গীতিকারদের সাথে দেখা সাক্ষাৎ করতাম। ওই সময় ট্যাপ ক্যাসেট ছিল, ট্যাপ ক্যাসেটের ওখানে নাম্বার ছিল, ওগুলোতে ফোন দিয়ে ঢাকায় গিয়ে দেখা করতাম, টাঙ্গাইল গিয়ে দেখা করতাম, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেখা করতাম। একবার শহীদুল্লাহ ফরাজির সাথে দেখা করার জন্য বনানী গিয়েছিলাম ঢাকায়। তারপরে এভাবে আসলে অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় অনেক বড় বড়। অর্থাৎ গানের প্রেমে পড়লে গানের মানুষ যারা যেভাবে খোঁজাখুঁজি করে, ঠিক ওই রকমই যে আমার গীতিকার প্রয়োজন, সুরকার প্রয়োজন, কিভাবে আমি গান করব বা গানের জগতে আসতে গেলে গাইডলাইন কার কাছে পাবো, এই ব্যাপারে আর কি মোটামুটি দেখা গেছে যে কারো কাছে যাওয়া। হ্যাঁ, বিভিন্ন গীতিকার এবং সুরকার এবং ওই সময় যারা ফেমাস ছিল, পরিচিত ছিল, আমি যখন গান শুরু করি ওই টাইমটাতে আসলে 2006-07 সালের দিকে টোটালি পুরোদমে গান শুরু করি। এরপর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পী, গীতিকার, সুরকারদের সাথে দেখা সাক্ষাৎ করেছি। এটা আসলে অনেক বড় ধরনের কাহিনী বা অনেক ভাবেই বলা যাবে। নিজের ইচ্ছা থেকে আসলে যাওয়া বিভিন্ন জায়গায়। আমি যদি মনে করি যে অনেক গান গাওয়া হয়েছে, গান সুর করাও হয়েছে অনেক, কিন্তু সেই গানের থেকে নিজের প্রিয় কিছু গান থাকে। প্রত্যেক শিল্পীরই প্রিয় গান থাকে, নিজের গাওয়া এবং অন্য শিল্পীর গাওয়া। আমি কয়েকটা প্রিয় গানের স্থায়ী বা অন্তরা শুনতে চাই। প্রিয় গান অনেক গানই আসলে প্রিয়, তার মধ্যে কিছু গান আমার খুবই ব্যক্তিগতভাবে প্রিয়, যেমন নদীর জল ছিল না, কুল ছিল না, এই গানটি প্রতীক নবীর, একটু গাওয়া হবে, এই গানটিও আমার খুব প্রিয়।
যাই গান গাওয়ার চেষ্টা করছি। নদীর জল ছিল না, হো হো নদী, ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কে। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, হো হো নদী, ও নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। আমার একটা নদী ছিল, জানলো না তো কে। এইখানে এক নদী ছিল, জানলো না তো কে। বাংলাদেশের সবচাইতে যদি আমি বলি জনপ্রিয় একজন উপস্থাপক হানিফ সংকেত, যিনি প্রতীক নবীকে নিয়ে আসছিলেন এই গানের মাধ্যমেই ইত্যাদিতে। এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমেই সারা বাংলাদেশে এই নদীর জল ছিল না, কুল ছিল না, কিছুদিন আগেও পরিচয়টা আসে প্রথম, এবং তার পরবর্তীতে প্রতীক নবী গানে গানে এবং মানুষের কাছে পৌঁছে যায়। প্রতীক নবী ভাইয়ের সাথে আমার এই বেশ কিছুদিন আগে দেখা হয়েছিল, ওনার সাথে অনেক সময় আড্ডা দিয়েছি, গল্প করেছি। তবে আমার গান শুনেছে প্রতীক নবী ভাই, আমার গান শুনে বলতেছে মানে অনেক প্রশংসা করলো উনি, অনেক সিনিয়র এবং অনেক জনপ্রিয় একজন শিল্পী। বললো তুমি চালিয়ে যাও, চেষ্টা করো, আর তোমার কণ্ঠ নাকি তার খুব ভালো লেগেছে ওনার, বললো চর্চা করো, কাজ করে যাও। অন্যান্য শিল্পী গানের পাশাপাশি যে নিজের মৌলিক গান, প্রথম মৌলিক গান এবং গানের সংখ্যা কিরকম? আসলে আমি তো মূলত গান গাওয়া প্রথমেই আমি ব্যান্ডের গান এই ব্যান্ড স্টাইলের গানগুলা আমার পছন্দের, বা ওই সময় আমরা যখন গান করতাম ওই সময় বেশিরভাগই ব্যান্ড গানগুলো বেশি জনপ্রিয় ছিল 2006-07-এর দিকে। তা ওই সময় থেকেই আসলে গান লেখা, নিজে লিখি, সুর করি আর গাওয়ার চেষ্টা করেছিলাম। আমি একটা অ্যালবাম করেছিলাম, ও প্রিয়া তুমি প্রেম বুঝো না। ওই অ্যালবামটি অডিও মোটামুটি ভালো সাড়া ফেলেছিল, অনেক মানুষ ওই অ্যালবাম কিনেছে এবং ওই সময় মোবাইলে অ্যালবামের যুগ ছিল, MP3 গান বেশি শুনতো, অনেকেই কম্পিউটার থেকে ডাউনলোড করে, কম্পিউটার থেকে কপি করে মোবাইলে, অনেকের কাছে এখনো আছে ওই অ্যালবামের গান। অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, রাস্তাঘাটে অনেক সময় দেখা হলে বলে যে ভাই ওই গানগুলো আছে। যাই হোক, প্রথম অ্যালবামের গান কি কোনো একটা মনে আছে? প্রথম অ্যালবামের গান অনেক গানই আছে, মনে আছে, ওগুলা গান থাকে যে মনের ভিতরে গানটা থাকে, হ্যাঁ, মানে ভোলা যায় না। তা তো আছি। এখন এরপরে আবার অন্য গান করি, পাশাপাশি গান সুর করেছি, অনেক গান সুর করেছি। আমার সুর করা গানের সংখ্যা অনেক। আর সুর করা গানগুলো গেয়েছে বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পী, এবং প্রখ্যাত যেমন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মনির খান আমার সুরে গান গেয়েছে। তারপর কুদ্দুস বয়াতি, সবাই চিনে। ফজলুর রহমান বাবুর আছে বৃদ্ধাশ্রম, ওটা অনেক বাংলাদেশের বৃদ্ধাশ্রম একটাই, ওই অনেক জনপ্রিয় হয়েছে গানটি। এবং কি নচিকাতার একটি বৃদ্ধাশ্রম গান আছে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার বা ভারতের কলকাতা। আর আমাদের দেশে একটা গান আছে বৃদ্ধাশ্রম, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, ওটা ফজলুর রহমান বাবু ভাই গিয়েছে, আমার সুর করা এবং আমার সঙ্গীত আয়োজন করা প্রসেনজিৎ মণ্ডলের কথায়। ওই গানটিও আমি শুনেছি যে নচিকাতা উনিও নাকি এই গানটির প্রশংসা করেছে, অনেকে আমাকে বলছে। যাই হোক, তারপরে পরবর্তীতে কাজী শুভ, আমাদের নোলক বাবু, তারপর আমাদের বেলি আফরোজ, বিন্দুকণা, রাজীব শাহ, গামছা পলাশ, আশিক,
আশিক ভাই, এই নতুন প্রজন্মের যারা তারা বেশিরভাগই অনেকেই গেছে, আর নতুন শিল্পীদের নতুন নতুন অনেক শিল্পীরা গিয়েছে। তবে আমার সুর করা গান অনেকের কণ্ঠে তুলে দিতে পেরেছি, এটাও আসলে আমার আমার ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি, এবং একটা মনের বাসনা যেটা থাকে, একটা মানে সুরকারের বা একজন গীতিকারের যে একটা গান একটা ভালো শিল্পী গাইবে, এই একটা ভালো শিল্পী গাইবে, এটাই তার জন্য অনেক বড় পাওনা। এখানে অর্থ সম্পদের চিন্তা করলে আসলে বিভিন্ন রকম, কিন্তু একটা ভালো শিল্পী গেয়েছে একজন গীতিকারের গান, সে নতুন থাক, এতেই সে অনেক খুশি। এবং আমার সুর করা গান শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং লিজেন্ড যারা গিয়েছে, আসলে এ তো আমিও অনেক খুশি। এখন নিজের যে গাওয়া গানের মধ্যে বা সুর করা মিউজিক কম্পোজিশন করা হয় এটাও আমি জানি, তার মধ্যে জনপ্রিয় যে গানগুলো আছে তার থেকে আমি কয়েকটা গানের স্থায়ী এবং অন্তরা নিতে চাচ্ছি বা শুনতে চাচ্ছি দর্শকদের জন্য। হয়ে গেল 1 মিনিট। আমার রিসেন্টলি একটি গান প্রায় 2 কোটি ভিউয়ার্স হয়েছে, কাছাকাছি 17 মিলিয়ন পেরিয়ে গেছে, কলিজাতে লাগে। এটা অনেক জনপ্রিয়, হ্যাঁ, আমার জন্য আসলে অনেক বড় একটা মাইলফলক, এবং একজন শিল্পীর ইচ্ছা থাকে যে তার সাধারণের কাছে একটা গান অনেক মানুষের কাছে পৌঁছাবে। এটা যে গায় তার ভিতরে আসলে সুপ্ত বাসনা থাকে, সবসময় স্বপ্ন থাকে যে কোটি মানুষ তার গান শুনুক। যে প্রায় 2 কোটি মানুষ গানটা শুনেছে কাছাকাছি, আর আমি এই গানটি অনেক ইউটিউব চ্যানেলে দেখাছে, অনেকেই ডাউনলোড করে রিলিজ দিয়েছে, সেখানেও লাখ লাখ ভিউয়ার্স, তাতে টোটাল মিলে এটার ভিউয়ার্স অনেক কয়েক কোটি হবে। যাই হোক, এতে আমি অনেক খুশি যে আমার কণ্ঠটা মানুষের পৌঁছেছে, এবং এই মানুষগুলো আমার গানটা শুনছে, দেখছে। এটা আসলে অনেক ইচ্ছা পূরণ হওয়া। এখন দর্শকদের জন্য কলিজাতে লাগে ওই গানটি, এবং তারপর আরো কয়েকটি গান, তারপরে আবার আলাপে চলে আসবো। যাই হোক বাবু, এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে, এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে, কোন ভুলেতে হইলাম দোষী প্রেমের অনুরাগে, কলিজাতে লাগে, এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে, আন্ধারে প্রেম জ্যোৎস্না মেখে চাঁদের সাথে খেলো, আমারে তারা দেখাইয়া নিশিরাত ফুরাইলো, আন্ধারে প্রেম জ্যোৎস্না মেখে চাঁদের সাথে খেলো, আমারে তারা দেখাইয়া নিশিরাত ফুরাইলো, হইতাম না আর এমন দোষী বুঝতাম যদি আগে, কলিজাতে লাগে, এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু কলিজাতে লাগে, এমন কইরা দুঃখ দাও দিলে বন্ধু
কলিজাতে লাগে। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আমার শ্রদ্ধা এবং ভালোবাসার শ্রদ্ধার মানুষ আবেগী জাকির, এবং এই গানটি আমি গেয়েছি। গানটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলেও আছে, তাছাড়া আরও অনেক ইউটিউব চ্যানেলে পাবেন। কলিজাতে লাগে, যারা এখনও শোনেন নাই তারা, আপনারা বা শ্রদ্ধেয় যারা আমার অডিয়েন্স দর্শক যারা দেখবে এই ভিডিওটি, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন, কলিজাতে লাগে লিখলেই হবে এস রুহুল। তারপরে আমি কোন গানটি শুনবো দর্শকদের জন্য? গান শুনবো অবশ্যই, তবে আবার একটু কথা বলি, আজকে আমাদের গানে আবার ফিরে যাব, তার আগে একটু কথা নেই। নিজের ব্যক্তিগত মতামত আছে না? হ্যাঁ, গানে ফিরে যাব, আর জাস্ট একটু কথা বলছি। সেটা হচ্ছে আজকে হঠাৎ করে আসলে এভাবে কিছু কথা বলার জন্য আসছে। আসলে যিনি আমাকে ক্যামেরার পিছন থেকে সার্বিকভাবে এবং কি সার্বিক আর্থিক সব কিছু মিলে জাস্ট, এবং মনোবল, আমার যে একটা শিল্পত্ব মনোবল বিষয়টা জাগ্রত করে তোলে, বারবার যিনি জাগ্রত করে তোলেন এবং গানে সুরে কাজ করার জন্য অনুপ্রেরণা দেন, আতিকুর রহমান তাহের ভাই, যিনি বাংলাদেশ বেতার টেলিভিশন লিস্টের একজন গীতিকার, এবং ওনার লেখা এবং সুর করা গান আমি গেয়েছি। পাশাপাশি আমাদের আবু বকর সিদ্দিক গেয়েছে, আরও অনেক শিল্পীরা গিয়েছে, শফিক মাহমুদ গেয়েছে, আরও অনেক শিল্পীরা গিয়েছে। জাস্ট উনি বিষয়টা আরও ক্লিয়ারভাবে বলতে পারবে। তবে আমি ওনার কয়েকটা গান গেয়েছি, আরও কিছু গান রেকর্ড হচ্ছে, সামনে আসবে। তো ওনার একটি গান আমার খুব ভালো লাগে, ওই গানটি আমি একটু গাওয়ার চেষ্টা করছি। আমার প্যান্ট পুরানো, শার্ট পুরানো, ও আমার প্যান্ট পুরানো, শার্ট পুরানো, পুরান হইনি আমি, ওরে পুরান হইনি আমি। জামার মতো পুরান হইলে বদলাবে কি তুমি বন্ধু, জামার মতো পুরান হইলে বদলাবে কি তুমি। আমার প্যান্ট পুরানো, শার্ট পুরানো, ও আমার প্যান্ট পুরানো, শার্ট পুরানো, পুরান হইনি আমি, ওরে পুরান হইনি আমি। জামার মতো পুরান হইলে বদলাবে কি তুমি বন্ধু, জামার মতো পুরান হইলে বদলাবে কি তুমি। গানটি সামনে রিলিজ পাবে, সময় মুক্তি পাবে। হ্যাঁ, মিউজিকের কাজ, এবং এই গানটি আমার লেখা, বিশেষ করে গানটির লেখা এবং সুর অনেক মানে খুবই ভালো লেগেছে। কারণ উনি একজন কবি বা একজন গীতিকার, আসলে অনেক চিন্তা ভাবনা করে দুইটা বিষয়, ছন্দে এবং সুর, লয়, তাল, অনেক কিছু মেনটেন করে আর কি, অনেক কিছু সামঞ্জস্য বজায় রেখে বা মিশ্রণ রেখে করেন। সেক্ষেত্রে উনি গানটিতে এভাবেই বলেছেন যে প্যান্ট পুরানো, শার্ট পুরানো। যেমন আমরা প্যান্ট, শার্ট বা জামা কাপড় যাই কিছু পুরানো হলে কিন্তু ফেলে দিই বা বদলাই ফেলি বা করে, সেটাই বলা হয়েছে যে একটা জীবনের সাথে তুলনা করা হয়েছে যে আমি যদি পুরানো হয়ে যায়, আমি একসময় একদম ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, আস্তে আস্তে বেঁচে থাকলে বুড়ো হব। তা সেটাই বলা হয়েছে যে পুরান হয়ে গেলে, তখন বন্ধুকে বলা হয়েছে পুরানো হয়ে গেলে বন্ধু কি তুমি কি ভুলে যাবে। সেই বিষয়টা উনি অনেক সুন্দরভাবে আর কি গুছিয়ে লিখেছেন। ওনাকে ধন্যবাদ, ভালোবাসা। মাঝখানে যে আরেকটা জনপ্রিয় গান এই কলিজাতে লাগে, এটা ছাড়াও বিশেষ করে ওই যে তালা, যে গানটা বেশিরভাগই ভাইরাল হয়েছে, দর্শক অনেক দেখছে, অনেকেও গান করেছে, মাঝে মধ্যে দেখছি ফেসবুকে অনেকেই গিয়েছে এবং বাংলাদেশের অনেক অংশ গিয়েছে। তালার একটু অংশ যদি দর্শকদের জন্য হয়, আর তারপরে যে আরো দু একটা মৌলিক গান আছে, ওগুলার আমি কিছু অংশ নেব। অবশ্যই সব দরজায় তালা, শুরুতে গানটি তালা শিরোনামে রিলিজ পায়, এবং এরপরে আমার কিছু অডিয়েন্সের অনুরোধে গানের নামটা আবারও চেঞ্জ করা হয়, যে সব দরজায় তালা। তো সব দরজায় তালা এই গানটি লিখেছেন আমার
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং জনপ্রিয় গীতিকার এবং নাট্যকার প্রসেনজিৎ ওঝা। আর সুর করেছিলাম আমি এবং মিউজিক করেছেন এবং খুবই প্রতিভাবান একজন মিউজিক ডিরেক্টর সুবন রয়, আমার খুব কাছের মানুষ। তবে গানটি রিলিজ হওয়ার পরে মানে অনেক মানুষ, অনেক যারা গান করে অনেকেই আসলে আমার সাথে যারা ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে এবং জড়িত ছিল, অনেকে মেইল করে পাঠিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়ে পাঠিয়েছে। আমি এগুলো ফেসবুকে অনেকটাই শেয়ার করেছিলাম আবার, এবং ইউটিউবে এবং বিভিন্ন পেজে সার্চ দিলেই পাওয়া যাবে যে সব দরজায় তালা। অনেকেই গিয়েছে, বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পীরা পরবর্তীতে 2-4 লাইন গিয়েছে বা এমনি। যেমন বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন শিল্পী তসিবা নয়া দামান, আইলারে নয়া দামান সিলেটের, যে গানটি যার কণ্ঠে খুবই জনপ্রিয় হয়েছিল, সেই তসিবা বেগম বা আমার কাছের একজন বোন, সেও গেয়েছে আমার সাথে। পরবর্তীতে ডুয়েট করেছিলাম আমরা গানটি। আর সিলেটে এখন ওই গানটি আরও অনেক জনপ্রিয় এবং বিশেষ করে গানটি আমার ব্যক্তিগত জীবনে ভালো লাগে, কারণ গানটির কথা মানে খুবই টাচি এবং মানে পারিবারিক, মানে বিভিন্ন ধরনের সম্পর্কের যে একটা সম্পর্ক কেমন থাকে, একটা সময় ছোট সময় মানুষের জীবন কেমন থাকে, একটা ফ্যামিলি কেমন থাকে, বা আস্তে আস্তে বড় হলে তারা আস্তে আস্তে কেমন হয়ে যায়, বা হিংসা বিদ্বেষ বিভিন্ন কারণে মানুষের মধ্যে যে একটা দূরত্ব বেড়ে যায়, সেই এরকম একটা বিষয় আর কি গানটার মধ্যে আছে। সেই গানটি একটু গাওয়ার চেষ্টা করতেছি। সব দরজায় তালা আমার, সব দরজায় তালা, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। ওরে আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। সব দরজায় তালা আমার, সব দরজায় তালা, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। ওরে আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। আমি নাকি মানুষ ভালো না, ওরে আমি নাকি মানুষ ভালো না, কেমন করে বুঝাই আমার অন্তরে কি জ্বালা। আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। ওরে আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। আপন ঘরে পাইলাম না ঠাই, আপন হইল পর, আপন থেকে পর ভালো তার সবখানে যার ঘর। আপন ঘরে পাইলাম না ঠাই, আপন হইল পর, আপন থেকে পর ভালো তার সবখানে যার ঘর। কারো কাছে নাই রে দাবি, কারো কাছে নাই রে দাবি, দুঃখ গলার মালা। আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। ওরে আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। সব দরজায় তালা আমার, সব দরজায় তালা, আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। ওরে আমায় দেখলে সবাই কেমন মুখটা করে কালা। এই গানও মানুষের মুখ কালো করে নাই, মুখে আলো করছে, এবং এই আলোয় আলোয় সঙ্গীত জগৎটা আরো আলোকিত হয়েছে। কারণ অনেক মানুষ এই গানটি একবারে মন থেকে শুনেছে এবং মন থেকে গেয়েছে। কারণ একটা গান যখনই মানুষ শুনে, ভালো না লাগলে ওই গান কিন্তু মুখস্থ হয় না এবং সুর ধরা সম্ভব হয় না। আমি অনেক শিল্পীদের গান শুনেছি, তাদের পছন্দ যদি না হয়
ওই গান তার গলায় উঠতে অনেক অনেক সময় লাগে। এটা হলো গান একদমই প্রাণের খোরাক বা মনের খোরাক, এবং সেটা মন দিয়েই বুঝতে হয়, মন দিয়েই গান করতে হয়। আমরা অনেক কিছু সেটাই মানে আসলে কথার কথা হলো যে আমার যদি একটা গান ভালো না লাগে তাহলে আমি ওই গানের 4 লাইন কেন 2 লাইনও কিন্তু কোনোদিন মুখস্থ করব না বা গাইবও না। হবেও না। যখন নিজের কাছে ভালো লাগে যে একটা গান ভালো লাগছে তখন ওই গানটা মুখস্থ হয় বা গাওয়ার চেষ্টা করি। আমি আর দুইটা গানের একটু অংশ নেওয়ার চেষ্টা করি। এই একটা গান আমার ঘর আন্ধার করে, আর একটা গান এই ওই আমি দুঃখ নামের হিসাব খুলেছি, মানে একটা কষ্টের গান আর একটা আনন্দের গান, এই দুটারই একটু অংশ বিশেষ। তো আমরা এখান থেকে একটু ওদিকে দূরে কোথাও যাই, হালকা একটু চেঞ্জ করি। মানে আলাদা সাউন্ড একটু করুন।